মিশ্রণের বিজ্ঞান। প্রতিদিনের জীবনে আমরা কত কিছুই না মেশাই, তাই না? কিন্তু একদম ভেতরে আণুবীক্ষণিক স্তরে ঠিক কী ঘটে চলেছে তা কি আমরা কখনো ভেবে দেখেছি? আজ ভৌত রসায়নের এই চমৎকার আর রহস্যময় জগৎটা এক্সপ্লোর করা যাক। কণাগুলোর আকারের সূক্ষ্ম পরিবর্তনের ফলে কিভাবে একটি সাধারণ মিশ্রণ সম্পূর্ণ ভিন্ন ভৌত আচরণ প্রদর্শন করে, আজ সেটাই বিশ্লেষণ করা হবে। চলুন কণাগুলোর অদৃশ্য জগৎ থেকে দৃশ্যমান স্তরের এই বৈজ্ঞানিক জার্নিটা শুরু করা যাক। আজকের এই এক্সপ্লেনারে আমরা মূলত 5টি বিষয় নিয়ে আলোচনা করব। মিশ্রণ ও দ্রবণের ধরন, প্রকৃত দ্রবণ আসলে কি, কলয়েডীয় দ্রবণ ও প্রলম্বন, এদের মধ্যকার মূল পার্থক্যগুলো এবং সব শেষে দ্রবণ তৈরির কিছু বিশেষ প্রক্রিয়া। তো শুরু করা যাক আমাদের প্রথম টপিক, মিশ্রণ এবং দ্রবণের প্রকারভেদ দিয়ে। একটি পদার্থের সাথে অন্য পদার্থ মিশিয়ে ফেলার ঘটনা অত্যন্ত সাধারণ একটা ব্যাপার। কিন্তু বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে দ্রাবকের মধ্যে দ্রাবের কণার আকারের উপর ভিত্তি করে এই মিশ্রণগুলোকে প্রধানত 3টি শ্রেণীতে ভাগ করা যায়। আর এই ভাগগুলো শুধু নামের তফাৎ নয়, বরং পদার্থের আচরণের এক বিশাল মাপকাঠি। যেমন ধরুন প্রকৃত দ্রবণ বা ট্রু সলিউশনের কথা। একদম সহজ একটি উদাহরণ দেওয়া যাক। 1 গ্লাস জলে একটু চিনি মিশিয়ে নেড়ে নিলে কি হয়? চিনির দানাগুলো জাদুর মতো অদৃশ্য হয়ে যায় আর তৈরি হয় একটি স্বচ্ছ মিশ্রণ। এই যে সমসত্ব, স্বচ্ছ আর স্থায়ী মিশ্রণ, এটিকেই বলা হয় প্রকৃত দ্রবণ। এখানে চিনির কণাগুলো এতটাই ছোট হয়ে যায় যে এদের ব্যাস দাঁড়ায় প্রায় 10⁻⁸ সেন্টিমিটার। এই ছবিটির দিকে একবার তাকালেই ব্যাপারটা আরও পরিষ্কার হবে। প্রথম বিকারটি হল প্রকৃত দ্রবণ, মাঝেরটি কলয়েডীয় দ্রবণ আর শেষেরটি প্রলম্বন বা সাসপেনশন। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হল এই 3টি মিশ্রণের আলাদা আচরণের মূল কারণ কিন্তু একটাই, কণার গাণিতিক ব্যাস বা সাইজ। কণাগুলো যখন 10⁻⁸ সেন্টিমিটার বা তার চেয়ে ছোট, তখন তারা একদম স্বচ্ছ। কিন্তু সাইজ বাড়ার সাথে সাথে মিশ্রণের প্রকৃতি কিভাবে বদলে যায় তা এখান থেকে বেশ স্পষ্ট। এবার আমাদের দ্বিতীয় টপিকে আসা যাক, প্রকৃত দ্রবণ আসলে কি। আগের স্লাইডের প্রথম বিকারটির কথা মনে আছে তো? চলুন এবার এর ভেতরের গঠন আর আচরণগুলো একটু গভীরে গিয়ে দেখি। প্রকৃত দ্রবণের কিছু দারুণ বৈশিষ্ট্য আছে। আগেই বলা হয়েছে কণাগুলোর আকার এতই ক্ষুদ্র, প্রায় 0.1 ন্যানোমিটার, যে এদের আলাদা করা অসম্ভব। এতই ছোট যে সাধারণ ফিল্টার পেপার তো বটেই, এমনকি পার্চমেন্ট কাগজের ভেতর দিয়েও এরা অনায়াসে গলে যায়। এই মিশ্রণটি এতই স্টেবল যে একে অনেক দিন রেখে দিলেও কণাগুলো কখনো নিচে থিতিয়ে পড়বে না। আর অতি ক্ষুদ্র আকারের কারণেই উচ্চ শক্তিসম্পন্ন মাইক্রোস্কোপেও এদের দেখা যায় না, বা এদের মধ্যে কোনো ব্রাউনীয় গতি বা টিন্ডাল প্রভাবও লক্ষ্য করা যায় না। আমাদের 3 নম্বর টপিক, কলয়েডীয় দ্রবণ ও প্রলম্বন। আচ্ছা, কণাগুলোর আকার যদি আরেকটু বড় হয় তখন ঠিক কী ঘটবে? চলুন পরবর্তী ধাপে প্রবেশ করা যাক, যেখানে অদৃশ্য কণাগুলো ধীরে ধীরে নিজেদের অস্তিত্বের জানান দিতে শুরু করে। মিশ্রণের এই অন্তর্বর্তী অবস্থাটিকে বলা হয় কলয়েডীয় দ্রবণ। এর সবচেয়ে বড় চমকটি কি জানেন? বাইরে থেকে একে একেবারে স্বচ্ছ আর সমসত্ব মনে হলেও এটি আসলে অসমসত্ব এবং অস্বচ্ছ। এদের কণার সাইজ একটু বড়, 10⁻⁷ থেকে 10⁻⁵ সেন্টিমিটারের মধ্যে। এরা ফিল্টার পেপার ভেদ করতে পারলেও পার্চমেন্ট কাগজ পারে না। গরম জলে সামান্য স্টার্চ মেশালে যেমন হয়, ঠিক সেরকম। আমাদের দৈনন্দিন জীবনের কুয়াশা, মেঘ, দুধ, রক্ত, এগুলো সবই কলয়েডীয় দ্রবণ। এদের সাইজ একটু বড় হওয়ায় এদের মধ্যে ব্রাউনীয় গতি আর টিন্ডাল প্রভাব খুব স্পষ্টভাবেই দেখা যায়। দৃশ্যমানতা স্কেলের একেবারে শেষ পর্যায়ে রয়েছে প্রলম্বন বা সাসপেনশন। এখানে কণার ব্যাস 10⁻⁵ সেন্টিমিটারের চেয়েও বড় হয়, ফলে এগুলো খালি চোখেই দেখা যায়। ধরুন 1 গ্লাস জলে কিছুটা চকগুঁড়ো মিশিয়ে দেওয়া হলো। কি হবে? মিশ্রণটা ঘোলাটে হবে আর অভিকর্ষ বলের টানে কণাগুলো ভারী হয়ে খুব সহজেই নিচে থিতিয়ে পড়বে। আর সাইজে বড় বলে এরা ফিল্টার পেপার বা পার্চমেন্ট কাগজ কোনোটাই ভেদ করতে পারে না। 4 নম্বর টপিক, 3 প্রকার দ্রবণের পার্থক্য। এতক্ষণ তো আমরা এদের সম্পর্কে আলাদাভাবে জানলাম, কিন্তু এদের পাশাপাশি রাখলে পুরো চিত্রটি আরও পরিষ্কার হবে। চলুন একটি তুলনামূলক চার্টের মাধ্যমে বিষয়টি দেখা যাক।
এই চার্টটি একটু খেয়াল করলেই দেখা যায় কিভাবে কণার আকার বৃদ্ধির সাথে সাথে মিশ্রণের ধর্মগুলো একদম বদলে যাচ্ছে। প্রকৃত দ্রবণের কণাগুলো অদৃশ্য আর এদের ব্যাপন দ্রুত ঘটে, কিন্তু কোলয়েডীয় দ্রবণে পৌঁছালে কণাগুলো পরা অণুবীক্ষণ যন্ত্রে দেখা যায় আর ব্যাপন বেশ ধীরে ঘটে। অন্যদিকে প্রলম্বনে কণাগুলো এতই বড় যে তা খালি চোখেই দেখা যায় আর এদের কোনো ব্যাপনই ঘটে না। অর্থাৎ কণার গাণিতিক আকারই নির্ধারণ করে দিচ্ছে মিশ্রণটি কেমন ভৌত আচরণ করবে। আগের আলোচনায় একটি টার্ম শোনা গিয়েছিল, টিন্ডাল প্রভাব। এটি মিশ্রণের অত্যন্ত কৌতূহলোদ্দীপক একটি ব্যাপার। কোলয়েডীয় দ্রবণের ভেতর দিয়ে যখন তীব্র আলোক রশ্মি পাঠানো হয়, তখন অপেক্ষাকৃত বড় কণাগুলো সেই আলোকে বিচ্ছুরিত করে। এর ফলে অন্ধকার ঘরেও আলোর গতিপথ পাশ থেকে উজ্জ্বলভাবে দৃশ্যমান হয়ে ওঠে। প্রকৃত দ্রবণের কণাগুলো এতই ছোট যে তারা এই বিচ্ছুরণ ঘটাতে পারে না। তার মানে টিন্ডাল প্রভাবের মতো চমৎকার ঘটনা দেখতে হলে কণাগুলোকে ঠিক ওই কোলয়েডীয় স্কেলেই হতে হবে। এবার আসা যাক আমাদের শেষ টপিকে, দ্রবণ তৈরির বিশেষ প্রক্রিয়া। এতক্ষণ পদার্থের ভৌত অবস্থা নিয়ে অনেক কথা হলো। এবার ল্যাবের ভেতরে এই মিশ্রণগুলো রাসায়নিকভাবে ঠিক কিভাবে তৈরি হয় সেই মেকানিজমটি একটু দেখা যাক। ল্যাবরেটরিতে একটি কোলয়েডীয় দ্রবণ বা সল কিভাবে তৈরি হয় তার একটি ক্লাসিক উদাহরণ হল সালফার সল প্রস্তুতি। এই ধাপে ধাপে সম্পন্ন হওয়া প্রক্রিয়ায় প্রথমে খুব সামান্য পরিমাণ সোডিয়াম থায়োসালফেট, যাকে আমরা হাইপো বলি, সেটি জলে দ্রবীভূত করে একটি লঘু দ্রবণ তৈরি করা হয়। মনে রাখতে হবে এখানে দ্রাবক হিসেবে জল ব্যবহৃত হচ্ছে। এরপর সেই দ্রবণের মধ্যে খুব সাবধানে কয়েক ফোঁটা লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl যোগ করা হয়। এই বিক্রিয়াটি গভীরভাবে লক্ষ্য করলে দেখা যাবে হাইপো এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের রাসায়নিক বিক্রিয়ার ফলে সোডিয়াম ক্লোরাইড, জল, সালফার ডাইঅক্সাইড এবং সালফার উৎপন্ন হচ্ছে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল উৎপন্ন হওয়া সালফার। এই বিক্রিয়ায় উৎপন্ন সালফার অণুগুলো একে অপরের সাথে জুড়ে গিয়ে একটু বড় আকৃতি ধারণ করে, আর এভাবে গঠিত হয় সালফারের কোলয়েডীয় দ্রবণ বা সালফার সল। ছোট অণুগুলো একত্রিত হয়ে কিভাবে কোলয়েডীয় মাত্রায় পৌঁছায়, এটি তার একটি চমৎকার প্রমাণ। আর একেবারে সাধারণ প্রকৃত দ্রবণ তৈরির মেকানিজমটা কি জানেন? একে বলা হয় দ্রাবণ প্রক্রিয়া বা সলভেশন প্রসেস। যে কোনো কঠিন আয়নীয় পদার্থের ভেতরে ক্যাটায়ন এবং অ্যানায়নগুলো একে অপরের সাথে স্থির তাড়িতিক আকর্ষণ বল দিয়ে শক্তভাবে আটকে থাকে। কিন্তু যখনই সেটিকে জলে যোগ করা হয়, জলের অণুগুলো চারপাশ থেকে সেই আয়নগুলোকে প্রবল শক্তিতে টানতে শুরু করে। এই টানের ফলে আয়নগুলো তাদের কঠিন জালক অবস্থা থেকে ছিন্ন হয়ে তরলের মধ্যে ছড়িয়ে পড়ে। জলের অণু দ্বারা আয়নগুলোকে আলাদা করে ফেলার এই আণুবীক্ষণিক প্রক্রিয়াটি হল দ্রবণ তৈরির মূল রহস্য। এই পুরো আলোচনা থেকে একটি অত্যন্ত গভীর বিষয় স্পষ্ট হয়ে ওঠে। এক গ্লাস স্বচ্ছ চিনির জল হোক, শীতের সকালের কুয়াশা কিংবা নদীর ঘোলা জল, এই সব কিছুই আসলে নির্ভর করছে পদার্থের কণাগুলোর আকারের এক অদৃশ্য মাপকাঠির উপর। কণাগুলো কতটুকু বড় বা ছোট, সেটাই ঠিক করে দিচ্ছে আলো এবং অভিকর্ষের প্রতি তাদের আচরণ ঠিক কেমন হবে। আণবিক স্তরের এই অদৃশ্য কণার আকারই যে আমাদের চারপাশের বিশাল জগতের ভৌত আচরণকে এত নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করছে, তা কি সত্যিই বিস্ময়কর নয়? এই প্রশ্নটি ভাবনার জন্যই রেখে গেলাম। আচ্ছা, কখনো ভেবে দেখেছি কি আমাদের চারপাশের খুব সাধারণ মিশ্রণগুলোর ভেতরেও রসায়নের কত অদ্ভুত সব খেলা চলছে? আজকের এই আয়োজনে আমরা ঠিক এই বিষয়টি নিয়েই জানব। খালি চোখে দেখা যায় না এমন সব আণবিক বন্ধন থেকে শুরু করে একেবারে রোজগার ফ্রিজে রাখা দুধের গ্লাস পর্যন্ত সবকিছুর ভেতরেই লুকিয়ে আছে কলয়েদের এক দারুণ বিজ্ঞান। তো চলুন শুরু করা যাক। আমাদের আজকের আলোচনার রূপরেখাটি হচ্ছে সাধারণ দ্রবণ আর আণবিক আকর্ষণ, ম্যাক্রোমলিকিউল বা বৃহৎ অণুগুলো কিভাবে কাজ করে, কলয়েডের দুটি দশা, আমাদের দৈনন্দিন জীবনের নানা কলয়েড এবং একদম শেষে সল, অ্যারোসল ও জেলের মতো বিষয়গুলো। তো চলে যাচ্ছি আমাদের প্রথম পর্বে, দ্রবণ এবং আণবিক আকর্ষণ। এখানে মূলত দেখতে পাব অতড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো একদম আণবিক পর্যায়ে গিয়ে কিভাবে দ্রবীভূত হয়।
একটা বেসিক জায়গা থেকে শুরু করা যাক। সাধারণ দ্রবণগুলো কিন্তু একে অপরের সাথে একেবারে নিখুঁতভাবে মিশে যায়। এদেরকে আমরা সমসত্ব বা হোমোজিনিয়াস মিশ্রণ বলি। কিন্তু কলোয়েডীয় দ্রবণের মাইক্রোস্কোপিক গঠনটা পুরোপুরি আলাদা। এদের ভেতরে একটা লুকানো অসমসত্ব বা হেটেরোজিনিয়াস কাঠামো থাকে। মানে বাইরে থেকে দেখে মনে হতে পারে সব মিশে গেছে, কিন্তু ভেতরে ভেতরে একটা আলাদা জগৎ রয়ে যায়, যা খালি চোখে বোঝাই যায় না। ব্যাপারটা ঠিক কিভাবে ঘটে তা একটু ধাপে ধাপে বোঝার চেষ্টা করি। ধরা যাক গ্লুকোজের কথা। গ্লুকোজ যখন জলে মেশানো হয় তখন কিন্তু সেটা শুধু হাইড্রোজেন বন্ধনের অবিশ্বাস্য শক্তির কারণেই এত সুন্দরভাবে দ্রবীভূত হয়। প্রথমে গ্লুকোজ জলে প্রবেশ করল, এরপর জলের অণুর সাথে গ্লুকোজের অণুর মধ্যে হাইড্রোজেন বন্ধন তৈরি হয়। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, নতুন এই জল গ্লুকোজ আকর্ষণ বল আগে থেকে থাকা জল জল বা গ্লুকোজ গ্লুকোজ আকর্ষণের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে দাঁড়ায়। আর ঠিক এভাবেই তারা একে অপরের সাথে একদম মিশে যায়। সাধারণ দ্রবণের ব্যাপারটা তো বোঝা গেল। এবার দ্বিতীয় পর্বে আসা যাক। এখানে জানা যাবে বিশাল আকারের ম্যাক্রোমলিকিউল বা বৃহৎ অণুগুলো আসলে কতটা ভিন্ন এবং চমকপ্রদ আচরণ করে। ব্যাপারটা দারুণ ইন্টারেস্টিং। প্রোটিন, ডিএনএ, অ্যালবিউমিন বা স্টার্চের মতো বিশাল আকারের অণুগুলোকে যখন কোনো দ্রাবক বা জলের মধ্যে দেওয়া হয়, তখন সাধারণ অণুগুলোর মধ্যে এরা সহজে মিশে যেতে পারে না। পুরো প্রক্রিয়াটাই তখন বদলে যায়। এর পেছনের মূল কারণটাই হল এদের বিশাল আকার। এই অণুগুলোর ব্যাস সাধারণত 10⁻⁻7 থেকে 10⁻⁻5 সেন্টিমিটারের মতো হয়ে থাকে। সাইজে এতই বড় যে জলের অণুগুলোর মাঝখানে যে ফাঁকা জায়গা থাকে সেখানে এরা ঢুকতেই পারে না। ফলে এরা বাধ্য হয়ে জলের প্রচুর অণুকে সরিয়ে দিয়ে সেখানে নিজেদের জায়গা করে নেয়। আর এভাবেই তৈরি হয় অত্যন্ত স্থিতিশীল একটি কলয়েডীয় দ্রবণ। এগুলোকে মূলত বৃহদাণবিক কলয়েড বলা হয়। আচ্ছা, এই ভাসমান ম্যাক্রোমলিকিউলগুলোকে আরও ভালোভাবে বুঝতে হলে আমাদের তৃতীয় পর্বে যেতে হবে। এখানে আমরা জানব কলয়েডের দুটি দশা সম্পর্কে। খুব সহজ ভাষায় যদি বলি, প্রতিটি কলয়েডিয়াল সিস্টেম অনেকটা অতিথি এবং আয়োজক, মানে গেস্ট আর হোস্ট মডেলের মতো কাজ করে। এখানে বিস্তৃত দশা বা ডিসপার্সড ফেজ হল আমাদের অতিথি কণা, আর বিস্তার মাধ্যম বা ডিসপারশন মিডিয়াম হল সেই আয়োজক বা চারপাশের পরিবেশ যেখানে অতিথি কণাগুলো গিয়ে ছড়িয়ে পড়ে। একদম রোজকার জীবনের একটা পারফেক্ট উদাহরণ দেওয়া যাক, দুধ। আমরা সবাই তো দুধ চিনি, কিন্তু বৈজ্ঞানিক ভাষায় এটি একটি কলয়েড, আরও নির্দিষ্ট করে বললে ইমালশন। এখানে চর্বির ক্ষুদ্র কণাগুলো মূলত জলের বিস্তীর্ণ মাধ্যমের মধ্যে সর্বত্র ছড়িয়ে থাকে। চর্বি হলো এখানে অতিথি বা বিস্তৃত দশা, আর জল হলো হোস্ট বা বিস্তার মাধ্যম। আর এই পুরো মিশ্রণটিকে একদম পারফেক্টলি স্থিতিশীল রাখে কেসিন নামের এক ধরনের প্রোটিন। এই কেসিনটাই এখানে অবদ্রবকারক বা ইমালসিফায়ার হিসাবে কাজ করে। এবার চলুন আমাদের আলোচনার চতুর্থ পর্বে। এই এতক্ষণের তাত্ত্বিক ধারণাগুলো ব্যবহার করে কিভাবে আমাদের দৈনন্দিন জীবনের অতি পরিচিত জিনিসগুলোকে শ্রেণীবদ্ধ করা যায় সেটাই এখন দেখা যাক। কলয়েডের এই চমৎকার শ্রেণীবিভাগটা খেয়াল করলেই দেখা যায় পুরো ব্যাপারটা নির্ভর করছে এর দুটি মূল দশার ভৌত অবস্থার উপর, অর্থাৎ বিস্তৃত দশা আর বিস্তার মাধ্যম। এরা কি কঠিন, তরল নাকি গ্যাসীয় অবস্থায় আছে তার উপর ভিত্তি করেই কলয়েডকে সল, জেল, ইমালশনের মতো বিভিন্ন ভাগে ভাগ করা হয়। আর উদাহরণগুলো দেখলে সত্যি অবাক হতে হয়। রোজ যে ধোঁয়া দেখা যায় তা আসলে একটা কঠিন অ্যারোসোল, কারণ এতে গ্যাসের ভেতর কঠিন কণা ভাসতে থাকে। আবার ফ্রিজে রাখা মাখন বা পনির হল জেল, যেখানে কঠিনের মাঝে আটকে থাকে তরল। আমাদের রোজকার ব্যবহারের শ্যাম্পু হল ইমালশন, আর পিউমিস স্টোন বা শক্ত ঝামাপাথর হল কঠিন ফোম। খুব সাধারণ মনে হলো, এগুলো কিন্তু এক একটা দারুণ জটিল রাসায়নিক মিশ্রণ। সবচেয়ে মজার বিষয়টা কি, রসায়নের এই ভারী ভারী তাত্ত্বিক কথাগুলো কিন্তু বইয়ের পাতায় আটকেনি। এগুলো সরাসরি আমাদের চারপাশের ভৌত পদার্থগুলোর সাথে যুক্ত। থিওরি কিভাবে বাস্তব জীবনের ফিজিক্যাল জিনিসের রূপ নেয় তা ভাবলেই অবাক লাগে। দেখতে দেখতে আমরা চলে এসেছি একদম পঞ্চম ও শেষ পর্বে। এখানে সল, অ্যারোসল এবং জেলের মতো কয়েকটি নির্দিষ্ট তাত্ত্বিক সংজ্ঞায় একটু ঝালিয়ে নেওয়া যাক। সলের সংজ্ঞাটা যদি তাত্ত্বিকভাবে দেখি, যখন কোনো কঠিন বিস্তৃত দশা কোনো তরল বিস্তার মাধ্যমের ভেতর ছড়িয়ে পড়ে, তখন সেই কলয়েডকে সল বলা হয়, যেমন গোল্ড সল বা সালফার সল।
এই ক্ষেত্রে স্বর্ণ বা সালফারের একদম সূক্ষ্ম কণাগুলো জলের মতো কোনো তরল মাধ্যমের ভেতরে একেবারে নিখুঁতভাবে ভাসমান অবস্থায় থাকে। আমাদের এই আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা, কিন্তু যাওয়ার আগে একটা দারুণ কৌতূহল রেখে যেতে চাই। একবার ভাবা যেতে পারে, যদি রঙিন কাঁচ, ধোঁয়া বা সাবানের ফেনার মতো এত সাধারণ জিনিসগুলো আসলে এক একটা জটিল কলয়েড হয়, তবে আমাদের চোখের সামনেই আর না জানি কত অদৃশ্য কলয়েডীয় জগৎ লুকিয়ে আছে। চারপাশে একটু খেয়াল রাখলে হয়তো আরও অনেক কিছুরই দেখা মেলবে। বিজ্ঞান এমনই এক অন্তহীন বিস্ময়ের নাম।